আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে কয়েকজন শ্রদ্ধা জানাতে এলে হেনস্থার শিকার হন, কয়েকজনকে মারধরও করা হয়। তবে সকাল থেকে কাউকে আটক করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি ৩২ নম্বরের দুই পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। ব্যারিকেডের সামনে ছাত্রদল সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ধানমন্ডিতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলেও জানান তারা। এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, ধানমন্ডির ৩২ নম্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার আর কি খবর আছে আপনার কাছে? শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে সবার দৃষ্টি এখন ধানমন্ডি ৩২-এ। গতকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এলাকাটাতে আসলে কঠোর অবস্থান নিয়েছেন, কেননা কয়েকদিন ধরেই নিষিদ্ধ আওয়ামী লীগের থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে আজকের এই দিনে দলের নেতাকর্মীরা যাতে এখানে এসে জড়ো হন এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। তবে এখন পর্যন্ত সেরকম নেতাকর্মীদের এখানে কোনো অবস্থান বা এখানে আসার সেরকম আমরা দেখতে পাইনি। তবে কয়েকজন এখানে এসেছিল, ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে, তাদেরকে আটক করা হয়েছে এবং তারা কেন এসেছে, তারা নেতাকর্মী নাকি সাধারণ মানুষ, সেটি আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে তার যে পিছনে যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি কিন্তু এর আগেই গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখনকার যে পরিস্থিতি যদি আমি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছেন এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে তাদের যে সজাগদের দৃষ্টি তারা রেখেছেন এবং সাদা পোশাকেও গোয়েন্দা কর্মকর্তাদের আমি দেখেছি যে ধানমন্ডি এবং আশপাশের যে এলাকা রয়েছে সেখানেও তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন। কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, যখন আমি এই ধানমন্ডি ৩২-এর দিকে আসি কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বললাম। তারা যেটি বলছেন যে একটি মানুষের প্রতি যে মানুষের যে এত ক্ষোভ, মানে জনরোষ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে যে ছাত্র জনতার একটি সংক্ষুব্ধ দল যে ধানমন্ডি ৩২-এ এসে বাড়িটি গুড়িয়ে দিয়েছে এবং তার প্রতিকৃতি গুড়িয়ে দিয়েছে, অর্থাৎ তাদের কর্মকাণ্ড যদি ভালো থাকতো তাহলে তো আজকের এই দিনটি দেখতে হতো না বলে অনেকেই আক্ষেপ করেছেন। তবে সব মিলে বলে যে এখন এখানে আছি এবং ধানমন্ডি ৩২-এ ঢোকার পাশে আমি দেখলাম যে একটি ট্রাকে সাউন্ড সিস্টেম রাখা হয়েছে এবং কিছুক্ষণ মাঝে মধ্যে এখানে গান বাজানো হচ্ছে। তবে সাধারণ মানুষ তো এখানে মাঝে মধ্যে আসার চেষ্টা করছেন, তবে পুলিশ বলছেন না, এখানে ভিতরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, তাই এখানে আছেন। এবং গতকাল থেকে যে বিএনপির নেতাকর্মীদের আমরা একটি শক্ত অবস্থান, এখানে আমি সতর্ক অবস্থান আমরা দেখতে পেয়েছি এবং গতকাল মধ্যরাতে এখানে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যে ৩২-এর সামনে যে মূল যে সড়কটি রয়েছে মিরপুর রোডের, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন যাতে এই দিনটিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা অরাজকতা কেউ করতে না পারে। রাজধানীর বাজারে আরও বেড়েছে পেঁয়াজ ও অধিকাংশ সবজির দাম। বেশিরভাগ সবজির দামই কেজি প্রতি ৮০ টাকার ওপর। এক সপ্তাহে বেশি বেড়েছে বেগুনের দাম। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, এক সপ্তাহের ব্যবধানে বাজারে জিনিসপত্রের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা? ফারজানা, আপনি ঠিকই বলেছেন। আসলে সবজির দামটা কিন্তু বেশ চড়াই বলা যেতে পারে, কারণ একটু তথ্য জানিয়ে রাখি, সেটি হলো যে থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এর সাথে আমরা জানি যে এখন কিন্তু সবজির যে মৌসুম সেটিও কিন্তু শেষের দিকে। এই কারণে সবজির কিন্তু উৎপাদন কম হচ্ছে এবং বাজারেও টান পড়েছে, আর দামটা তো স্বভাবতই বাড়ার কথা এবং সেটি বেড়েছেও। গত কিছুদিন আগেও যে ভেন্ডি বিক্রি হতো ৮০ টাকা কেজি ধরে, সেটি কিন্তু ১২০ টাকা উঠে এসছে। ৮০ টাকা শসাও কিন্তু ১২০ টাকায় বিক্রি হচ্ছে এবং গুল বেগুনের যেটি গত সপ্তাহে বিক্রি হতো ১২০ টাকায়, সেটির দাম কিন্তু উঠেছে আজকে ২০০ টাকা কেজি ধরে। এবং লম্বা বেগুন যেটি ছিল ৮০ টাকা, সেটি কিন্তু ১২০ টাকায়। এবং লাউ যেটি কম দামে কিন্তু সচরাচর পাওয়া যায় ৫০-৬০ টাকার মধ্যে, সেই ৬০ টাকার লাউ কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৮০ টাকা। শুধুমাত্র সবজি না, শাকের দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন আগেও যে পুঁই শাক, আটিপতি পুঁই শাক বিক্রি হতো ২০-৩০ টাকা, সেটি কিন্তু এখন আজকে বিক্রি হচ্ছে ৪০ টাকায় প্রতি আটি। লাল শাক যেটি ১৫
15 টাকা বিক্রি হতো সেটি কিন্তু 20-25 টাকায় বিক্রি হচ্ছে এবং অন্যান্য শাকও কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত আমরা বাড়তি দেখছি। এদিকে মুরগির দামটা কিন্তু যারা ব্রয়লার মুরগি কিনবেন তাদের জন্য কিছুটা স্বস্তির খবর, কারণ ব্রয়লার মুরগি 20 টাকা পর্যন্ত কমেছে। সেটি কেজি প্রতি আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। তো দুঃখিত, এটি সোনালিকা মুরগি। ব্রয়লার মুরগির দাম 10 টাকা বেড়েছে। ব্রয়লার মুরগির দাম ছিল 160 টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। এই ব্রয়লার মুরগির সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিমের দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে। বিশেষ করে গত 4 সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি যে ডিমের দাম কিন্তু প্রায় 30-35 টাকা পর্যন্ত বেড়েছে। গত 4 সপ্তাহ আগে আমরা যেটি রিপোর্ট করেছিলাম যে 120 টাকায় বিক্রি হতো লাল ডিম, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 145 টাকায়, এবং সাদা ডিম যেটি বিক্রি হতো 115 টাকায় সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 135 টাকা ডজন, প্রতি ডজনে বিক্রি হচ্ছে। এদিকে কিছুদিন আগেও কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের মাননীয় গভর্নর কিন্তু বলছিলেন যে চাল আমদানি করা হবে, যেহেতু আমাদের ডলার সংকট নেই, এই চাল আমদানি করা হবে কয়েক লক্ষ টন, এবং এই খবরে কিন্তু চালের বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে টাউন হল বাজারে 2 টাকা পর্যন্ত কমেছে আপনার মিনিকেট চাল। গত কিছুদিন আগেও যে মিনিকেট চাল বিক্রি হতো 80 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 78 টাকা কেজি দরে, এবং অন্যান্য চাল কিছুটা কমবে বলেও আশ্বস্ত করেছেন এখানকার বিক্রেতারা। এদিকে মাছের বাজারের কথা, যদি মাছের দাম দেশি মাছের দাম কিছুটা বাড়তি দেখে, তবে ইলিশের দাম কিন্তু 200 টাকা পর্যন্ত কমেছে। 200 টাকা কমলেও এটি কিন্তু মধ্য এবং নিম্নবিত্তের কিন্তু ধরাছোঁয়ার বাইরে বিক্রি হচ্ছে 2200 টাকার কেজির মধ্যে। তো ফারজানা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে মোটামুটি হালচাল। চট্টগ্রাম বন্দরের গতি আনতে ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ নামে নতুন সফটওয়্যার চালু করা হচ্ছে। ফলে বন্দরের কার্যক্রম আর কাগজে কলমে নয়, এখন থেকে হবে ডিজিটালি অনলাইনে। এতে ব্যবসায়ীদের ঝামেলা কমার পাশাপাশি বন্দরে দুর্নীতি কমার আশা সংশ্লিষ্টদের। বন্দর পরিচালনায় নৌবাহিনীর দায়িত্ব পাওয়ার পর 1 মাসে কন্টেইনার ওঠানামার হার বেড়েছে প্রায় 30%। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার সুফল পেতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বিশেষ করে বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নৌবাহিনীকে দেওয়ার পর বন্দরে 1 মাসেই কন্টেইনার ওঠানামার হার বেড়েছে প্রায় 30%। একই সময় বন্দরে জাহাজের অবস্থান সময় কমেছে 13 ঘন্টা। গত 17 বছর ধরে সাই পাওয়ারটেক দিয়ে একচেটিয়া পণ্য ওঠানামার এই কাজ করায় বন্দরের কাজের গতি কমার পাশাপাশি নানা দুর্নীতির অভিযোগ ওঠে। এখন বন্দর আধুনিকায়নে আরেক ধাপ এগিয়ে যাওয়ার পথে। ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ নামে নতুন একটি সফটওয়্যার চালু করা হচ্ছে বন্দরে। এখন ম্যানুয়ালি নয়, অনলাইনে ব্যবসায়িক সকল কাজ করা যাবে। এতে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। ডেলিভারি অর্ডারটা নিতে হয়, এটা এখন অনলাইন বেসড হয়ে যাবে। তারপর আপনার এই যে কাস্টমসে অনেক সময় বিএল অ্যামেন্ডমেন্ট করতে প্রচুর সময় লেগে যায়। হ্যাঁ, প্রচুর সময় লেগে যায়, অ্যান্ড অনেক পেমেন্টও দিতে হয় অ্যাট টাইমস। সো যেটা এই সফটওয়্যারটা যখন ইউজ করবে কারো দিতে হবে না। অনলাইন এই ডাটা এক্সচেঞ্জ চালু হলে দুর্নীতি অনিয়ম কমে আসবে বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার চেয়ারম্যান। দুর্নীতির যে অভিযোগ এবং হ্যারাসমেন্ট যেটা হয় অনেক সময়, সেটাও সিগনিফিকেন্টলি কমে আসবে, বিকজ আপনার আসলে কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে না, আপনি একটা সফটওয়্যারের থ্রুতে একটা বাটন ক্লিক করে পেমেন্টটা করে দিচ্ছেন। এখানে দক্ষ শ্রমিক এবং কর্মচারী বিল্ড আপ হবে, এবং তাদেরকে যদি আমরা বিদেশেও প্রেরণ করি, দেখা যাবে যে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে গত অর্থ বছরে বন্দরে মোট কন্টেইনারের 44% হ্যান্ডলিং বা ওঠানামা হয়েছে, যার পরিমাণ 13 লাখ কন্টেইনার। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।